শিমনোসেকি সন্ধির দুটি শর্ত উল্লেখ করো। শিমনোসেকি সন্ধির দ্বারা 1 চীন কোরিয়াকে স্বাধীনতা দান করে, 2 জাপানকে চীন 230 মিলিয়ন টেল ক্ষতিপূরণ দিতে বাধ্য হয়। 86 কবে কাদের মধ্যে বক্সার প্রোটোকল স্বাক্ষরিত? চীনের বক্সার যুদ্ধের পরিপ্রেক্ষিতে 1901 খ্রিস্টাব্দে 7 সেপ্টেম্বর 11টি বিদেশি শক্তির মধ্যে বক্সার প্রোটোকল নামে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। 87 বক্সার প্রোটোকলে দুটি শর্ত উল্লেখ করো। বক্সার প্রোটোকলে দুটি উল্লেখযোগ্য শর্ত হচ্ছে: 1 বিদ্রোহের সঙ্গে যুক্ত 12 জন রাজপুরুষের প্রাণদণ্ড এবং শতাধিক রাজপুরুষকে কঠোর শাস্তি দেওয়া হয়। 2 চীনের ওপর বিরাট অঙ্কের ক্ষতিপূরণের বোঝা চাপানো হয়। 88 ক্যান্টন বাণিজ্য বলতে কি বোঝায়? বিদেশি বণিকদের কাছে চীনের সব বন্দর উন্মুক্ত ছিল না। চীনা আদালত 1759 খ্রিস্টাব্দে এক নির্দেশনামার দ্বারা একমাত্র ক্যান্টন বন্দরকে বিদেশি বাণিজ্যের জন্য খুলে দেয়। এইভাবে ক্যান্টন বন্দরকে কেন্দ্র করে চীনের বিদেশিদের এক বন্দরকেন্দ্রিক যে বাণিজ্য প্রথার সূচনা হয় তা ক্যান্টন বাণিজ্য প্রথা নামে পরিচিত। 89 রুদ্ধদ্বার নীতি বলতে কি বোঝো? ক্যান্টন বাণিজ্যে অংশগ্রহণকারী বিদেশি বণিকদের চীনা ফৌজদারি ও বাণিজ্যিক আইন মেনে চলতে হতো এবং বাণিজ্যের মরশুম শেষে বন্দর ছেড়ে চলে যেতে হতো। পৃষ্ঠা 81 বণিকদের চীনা ভাষা ও আদব কায়দা শিক্ষা, বাণিজ্য কুঠিতে আগ্নেয়াস্ত্রের প্রবেশ, দাসী নিয়োগ প্রভৃতি নিষিদ্ধ ছিল। চীনের বিদেশি বণিকদের কঠোর নীতি রুদ্ধদ্বার নীতি নামে পরিচিত। 90 বাণিজ্যিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ব্রিটেন চীনে কোন কোন দৌত্য পাঠায়? বাণিজ্যিক সুবিধা আদায়ের উদ্দেশ্যে ব্রিটেন চীনে উল্লেখযোগ্য দুটি দৌত্য পাঠায়। 1 চার্লস ক্যাথকার্ট 1787 খ্রিস্টাব্দে চীনের উদ্দেশ্যে যাত্রা করেন। 2 জর্জ ম্যাকার্টনের নেতৃত্বে 1793 খ্রিস্টাব্দে একটি মিশন চীনে যায়। 91 ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম ক্রেগ কবে আফ্রিকায় আসেন? ইউরোপীয়দের মধ্যে সর্বপ্রথম স্কটিশ মিশনারি ডেভিড লিভিংস্টোন 1841 খ্রিস্টাব্দে খ্রিস্ট ধর্ম প্রচারের উদ্দেশ্যে আফ্রিকা আসেন। 92 দক্ষিণ ভারতে ইংরেজ ও ফরাসি শক্তির মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল? কি কি? দক্ষিণ ভারতে ইংরেজ ও ফরাসি শক্তির মধ্যে 3টি যুদ্ধ হয়েছিল, যথা 1 কর্ণাটকের প্রথম যুদ্ধ 1746 থেকে 48 খ্রিস্টাব্দ, 2 কর্ণাটকের দ্বিতীয় যুদ্ধ 1749 থেকে 54, 3 কর্ণাটকের তৃতীয় যুদ্ধ 1756 থেকে 63। 93 বন্দিবেশের যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কোন সেনাপতি বাহিনী পরাজিত হয়? বন্দিবেশের যুদ্ধ 1760 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ ও ফরাসি কর্তৃপক্ষের মধ্যে হয়েছিল। বন্দিবেশের যুদ্ধে ইংরেজ সেনাপতি স্যার আয়ারকুটের বাহিনীর কাছে ফরাসি সেনাপতি কাউন্ট লালির বাহিনী পরাজিত হয়। 94 দাক্ষিণাত্যে কর্ণাটকের যুদ্ধগুলোতে অংশগ্রহণকারী ইংরেজ ও ফরাসি শক্তির কয়েকজন সেনাপতির নাম লেখো। দাক্ষিণাত্যে কর্ণাটকের যুদ্ধগুলোতে অংশগ্রহণকারী ইংরেজ সেনাপতি ছিলেন স্যান্ডার্স, আয়ারকুট, ফোর্ড, লরেন্স প্রমুখ এবং উল্লেখযোগ্য ফরাসি সেনাপতি ছিলেন ডুপ্লে, কাউন্ট লালি, বুসি প্রমুখ। 95 বিদারার যুদ্ধ কবে কাদের মধ্যে হয়েছিল? এই যুদ্ধে কারা পরাজিত হয়? বিদারার যুদ্ধ 1759 খ্রিস্টাব্দে ভারতে ইংরেজ বাহিনী এবং ওলন্দাজ বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ওলন্দাজরা পরাজিত হয়। 96 বক্সারের যুদ্ধ কবে কাদের মধ্যে সংঘটিত হয়? যুদ্ধে কারা জয়লাভ করে? বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, দিল্লির মোগল শাহ দ্বিতীয় শাহ আলমের মিলিত বাহিনী ও ইংরেজ বাহিনীর মধ্যে হয়েছিল। এই যুদ্ধে ইংরেজ বাহিনী জয়লাভ করে। পৃষ্ঠা 82-97 কবে কাদের মধ্যে এলাহাবাদের প্রথম ও দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়? এলাহাবাদের প্রথম চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলার মধ্যে। এলাহাবাদের দ্বিতীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1765 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং দিল্লির মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের মধ্যে। 98 ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলা ও বিহারে নায়েব নাজিম পদে কাদের নিযুক্ত করে? ইংরেজ কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার নায়েব নাজিম পদে মোহাম্মদ রেজা খাঁ, বিহারের নায়েব নাজিম পদে সিতাব রায়কে নিযুক্ত করে। 99 দ্বৈত শাসন বলতে কি বোঝায়? ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি লাভ করার পর নবাবের হাতে আইনত বাংলার শাসনভার থাকলেও তার প্রকৃত শাসন ক্ষমতা কোম্পানির হাতে চলে যায়। ফলে বাংলায় একদিকে নবাবের এবং অন্যদিকে কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হয়, যা দ্বৈত শাসন নামে পরিচিত। 100 কোন সময় পর্যন্ত বাংলা দ্বৈত শাসন চলে? কবে কার দ্বারা দ্বৈত শাসনের অবসান ঘটে? 1765 খ্রিস্টাব্দ থেকে 1772 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় দ্বৈত শাসন চলে। গভর্নর লর্ড ওয়ারেন হেস্টিংস 1772 খ্রিস্টাব্দে বাংলার যাবতীয় শাসনভার ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে নিলে বাংলায় দ্বৈত শাসনের অবসান ঘটে। 101 মহীশূরের শাসক হায়দার আলী ও টিপু সুলতান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে কয়টি যুদ্ধ হয়? কি কি? মহীশূরের শাসক হায়দার আলী, টিপু সুলতান এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে 4টি যুদ্ধ অনুষ্ঠিত, যথা 1 প্রথম ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1767 থেকে 69 খ্রিস্টাব্দে, 2 দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1780 থেকে 1784,
তিন তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1790 থেকে 1792, চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধ 1792 খ্রিস্টাব্দে। 102 কোন যুদ্ধের পর কবে কাদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়? তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের পর 1784 খ্রিস্টাব্দে মহীশূরের শাসক টিপু সুলতান এবং ইংরেজদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়। 103 শ্রীরঙ্গপত্তমের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সন্ধির দুটি প্রধান শর্ত উল্লেখ করো। 1792 খ্রিস্টাব্দে মহীশূরের শাসক টিপু সুলতান এবং ইংরেজ শাসক শ্রীরঙ্গপত্তমের সন্ধি স্বাক্ষরিত হয়। শ্রীরঙ্গপত্তমের সন্ধি দুটি গুরুত্বপূর্ণ শর্ত হলো: 1. টিপু সুলতান যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 3,30,00,000 টাকা এবং নিজ রাজ্যের অর্ধাংশ ইংরেজ নিজাম এবং মারাঠাদের ছেড়ে দেবেন। 2. ক্ষতিপূরণের টাকার জামিন হিসেবে টিপু তার 2 পুত্রকে ইংরেজদের হাতে তুলে দেবেন। 104 ইংরেজ ও মারাঠাদের মধ্যে কয়টি যুদ্ধ হয়েছিল? কি কি? ইংরেজ ও মারাঠাদের মধ্যে 3টি যুদ্ধ হয়েছিল, যথা: 1. প্রথম ইঙ্গ-মারাঠা যুদ্ধ 1775 থেকে 1782, 2. দ্বিতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ 1803 থেকে 1805 এবং 3. তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধ 1817 থেকে 1819। 105 কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি স্বাক্ষরিত হয়? গভর্নর ওয়ারেন হেস্টিংস মারাঠার পেশওয়ারের সঙ্গে 1776 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। 106 কবে কাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়? সন্ধি দুটি শর্ত উল্লেখ করো। 1782 খ্রিস্টাব্দে ইংরেজ ও মারাঠাদের মধ্যে সলবাইয়ের সন্ধি স্বাক্ষরিত হয়। এই সন্ধির দ্বারা ইংরেজরা দ্বিতীয় মাধবরাওকে পেশোয়া বলে মেনে নেয় এবং 2. রঘুনাথ রাওকে বার্ষিক 3 লক্ষ টাকা বৃত্তি দেওয়ার সিদ্ধান্ত হয়। 107 কবে কাদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত হয়? সন্ধি দুটি শর্ত উল্লেখ করো। 1802 খ্রিস্টাব্দে মারাঠা পেশোয়া দ্বিতীয় বাজিরাও ইংরেজদের মধ্যে বেসিনের সন্ধি স্বাক্ষরিত। এই সন্ধির দ্বারা পেশোয়া ইংরেজদের সঙ্গে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন। পেশোয়ার সুরক্ষার জন্য পুনরায় ইংরেজ সেনাবাহিনী নিয়োগ করা হয়। 108 তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজয়ের দুটি গুরুত্বপূর্ণ ফলাফল উল্লেখ করো। তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে মারাঠাদের পরাজয়ের দুটি গুরুত্বপূর্ণ ফল ছিল: 1. পেশোয়া বাজিরাও পদচ্যুত হন এবং কোম্পানির বৃত্তিভোগীতে পরিণত হন। 2. পেশোয়ার পদ বিলুপ্ত করে তার রাজ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাম্রাজ্যভুক্ত করা হয়। 109 ইংরেজ ও শিখ শক্তির মধ্যে কয়টি যুদ্ধ হয়? কি কি? ইংরেজ ও শিখদের মধ্যে দুটি যুদ্ধ হয়, যথা: 1. প্রথম ইঙ্গ-শিখ যুদ্ধ 1845 থেকে 46 এবং দ্বিতীয় ইঙ্গ-শিখ যুদ্ধ 1848 থেকে 69। 110 লাহোরের সন্ধি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? সন্ধি দুটি শর্ত উল্লেখ করো। লাহোরের সন্ধি 1846 খ্রিস্টাব্দে পাঞ্জাবের শিখ শক্তি এবং ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়। 111 লাহোরের সন্ধির দুটো শর্ত উল্লেখ করো। লাহোরের সন্ধি দুটি শর্ত হচ্ছে: 1. জলন্ধর দোয়াব অঞ্চল এবং স্বতন্ত্র দক্ষিণ অঞ্চল ইংরেজদের রাজ্যভুক্ত। 2. শিখরা ক্ষতিপূরণ হিসেবে 1.5 কোটি টাকা দিতে ব্যর্থ হবে। কাশ্মীর রাজ্যটি ইংরেজদের ছাড়ে দেন। পৃষ্ঠা 83 বিভাগ গ রচনাধর্মী প্রশ্নোত্তর। 1. মোগল সাম্রাজ্যের পতনের সময় ভারতের নবোত্থিত বিভিন্ন আঞ্চলিক শক্তিগুলোর সংক্ষিপ্ত পরিচয় দাও। মোগল সাম্রাজ্যের পতনকারী বিভিন্ন আঞ্চলিক শক্তি। 1707 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগল সাম্রাজ্য ক্রমে পতনের দিকে এগিয়ে যেতে থাকে। এই সুযোগে ভারতের বিভিন্ন খাতে বেশ কয়েকটি স্বাধীন ও অর্ধস্বাধীন রাজ্যের উত্থান ঘটে। মোগল প্রদেশগুলো কয়েকজন শাসক ও মোগল সম্রাটের প্রতি নামেমাত্র আনুগত্য জানিয়ে প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতে থাকেন। মোগল সাম্রাজ্য অবক্ষয়ের সময় ভারতের বিভিন্ন প্রান্তে কয়েকটি স্বাধীন বা অর্ধস্বাধীন আঞ্চলিক শক্তির উত্থান ঘটে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল বাংলা, হায়দ্রাবাদ, অযোধ্যা, মহীশূর, মারাঠা প্রভৃতি। এইসব রাজ্যগুলো অষ্টাদশ শতকে ভারতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1. বাংলা মোগল সম্রাট আওরঙ্গজেব তার বিশ্বস্ত অনুচর মুর্শিদ কুলি খাঁকে বাংলার দেওয়ান অর্থাৎ রাজস্ব বিভাগের প্রধান কর্মচারী নিযুক্ত করেন 1700 খ্রিস্টাব্দে। 1717 খ্রিস্টাব্দে তিনি বাংলা ও উড়িষ্যার সুবেদার বা নবাব নিযুক্ত হন। প্রকৃতপক্ষে এই সময় থেকেই বাংলায় স্বাধীন নবাবী শাসনের সূচনা হয়। মুর্শিদ কুলি বাংলায় শান্তি শৃঙ্খলা সুশাসন প্রবর্তন করেন। তার পরবর্তী শাসক সুজাউদ্দিন আমলে 1727 থেকে 39 খ্রিস্টাব্দে বাংলার সঙ্গে বিহার যুক্ত হয়। পরবর্তী 2 নবাব সরফরাজ খাঁ ও আলিবর্দী খাঁর আমলে বাংলার স্বাধীনতা অক্ষুণ্ণ থাকলেও পরবর্তী নবাব সিরাজউদ্দৌলা পলাশীর যুদ্ধে 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের হাতে পরাজিত হন। ফলে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। 2. হায়দ্রাবাদ দিল্লির মোগল দরবারে তুরানি গোষ্ঠীর অন্যতম নেতা মীর করমউদ্দিন চিন কিলিচ খাঁ বা নিজাম উল মুলক 1722 খ্রিস্টাব্দে মোগল সম্রাট মোহাম্মদ শাহের প্রধানমন্ত্রী বা উজির নিযুক্ত হন।
কিন্তু দুর্নীতিগ্রস্ত আমির ওমরাহ এবং সম্রাটের বিরোধিতায় বিরক্তি হয়ে তিনি 1724 খ্রিস্টাব্দে উজির পদ ত্যাগ করে এবং দাক্ষিণাত্যের ডাক চলে যান। দাক্ষিণাত্যের মোগল শাসিত প্রদেশগুলোকে নিয়ে হায়দ্রাবাদকে কেন্দ্র করে তিনি প্রায় স্বাধীনভাবে রাজত্ব শুরু করেন। মোহাম্মদ শাহ তাকে দাক্ষিণাত্যের শাসনকর্তা বলে মেনে নেন এবং আসাফ ঝাঁ উপাধি দেন। 3 অযোধ্যা। মোগল আমলে অযোধ্যার সুবাবা প্রদেশ বলতে বর্তমান অযোধ্যা, বারাণসী, এলাহাবাদ ও কানপুরের একাংশকে বোঝাতো। 1724 খ্রিস্টাব্দে সাদাত খাঁ 1680 থেকে 1739 অযোধ্যার সুবাদা বা নবাব নিযুক্ত হন। তিনি অযোধ্যার স্বাধীন রাজ্যের প্রতিষ্ঠা করেন। সাদাত খাঁ অযোধ্যায় বংশানুক্রমী শাসনের ভিত্তি রচনা করেন। অযোধ্যা 1801 খ্রিস্টাব্দে লর্ড ওয়েলেসলির অধীনতামূলক মিত্রতা চুক্তি স্বাক্ষরে বাধ্য হলে অযোধ্যা ইংরেজদের অধীনস্থ হয়ে পড়ে। 4 মহীশূর। নিরক্ষর ও ভাগ্যান্বেষী হায়দার আলী স্বাধীন মহীশূর রাজ্য প্রতিষ্ঠা করেন। হায়দার প্রথম জীবনে মহীশূরের শাসক নওজ রাজ্যের অধীনে একজন সামান্য সৈনিক হিসেবে কাজ করতেন। হায়দ্রাদ 1755 খ্রিস্টাব্দে দিন্দিগুলের ফৌজদার নিযুক্ত হন। পরে 1761 খ্রিস্টাব্দে নওজ রাজকে পরাজিত করে ক্ষমতাচ্যুত করে তিনি মহীশূরের সর্বময় কর্তা হয়ে ওঠেন। এইভাবে স্বাধীন মহীশূর রাজ্যের উত্থান ঘটে। তার পুত্র টিপু সুলতান মহীশূরের ক্ষমতা যথেষ্ট বৃদ্ধি করেন। তবে চতুর্থ ইঙ্গ-মহীশূর যুদ্ধে 1798 থেকে 99 খ্রিস্টাব্দে টিপু ইংরেজদের কাছে পরাজিত ও নিহত হলে স্বাধীন মহীশূরের পতন ঘটে। 5 মারাঠা। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে মারাঠা নেতা শিবাজি দাক্ষিণাত্যে মহারাষ্ট্রকে কেন্দ্র করে শক্তি বৃদ্ধি করেন। শিবাজির মৃত্যু 1680 খ্রিস্টাব্দের পর থেকে একে একে শম্ভুজি, রাজারাম, তৃতীয় শিবাজি প্রমুখ মারাঠা নেতা আওরঙ্গজেবের বিরুদ্ধে লড়াই চালিয়ে যান। আওরঙ্গজেবের মৃত্যুর পর মোগলদের হাত থেকে ছাড়া পেয়ে শিবাজির পুত্র শাহু মারাঠা সিংহাসনে বসেন। তার আমলে একে একে বিভিন্ন মারাঠা পেশওয়া বা প্রধানমন্ত্রী রাজ্যের প্রকৃত শাসন ক্ষমতা দখল করেন। শেষ পর্যন্ত তৃতীয় ইঙ্গ-মারাঠা যুদ্ধে মারাঠারা ইংরেজদের কাছে পরাজিত হলে মারাঠা রাজ্যের বৃহৎ অংশ ইংরেজদের দখলে চলে যায়। উপসংহার: উপরিউক্ত রাজ্যগুলো ছাড়া অষ্টাদশ শতকে আরও কয়েকটি ক্ষুদ্র স্বাধীন রাজ্যের উত্থান ঘটে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল রাজপুতানা, জয়পুরের অম্বরাজ্য, আগ্রা ও মথুরা অঞ্চলে জাট নেতা চূড়ামন ও বদন সিং এর নেতৃত্বে প্রতিষ্ঠিত ভরতপুর রাজ্য, আফগান নেতা মোহাম্মদ খাঁ বঙ্গেশের নেতৃত্বে প্রতিষ্ঠিত ফারুখাবাদ রাজ্য, রোহিলা নেতা আলী মোহাম্মদ খান নেতৃত্বে প্রতিষ্ঠিত রোহিলা রাজ্য, শিখ নেতা রঞ্জিত সিং এর নেতৃত্বে প্রতিষ্ঠিত পাঞ্জাব রাজ্য প্রভৃতি। প্রসঙ্গত উল্লেখ্য যে মোগল সাম্রাজ্যের ধ্বংসস্তূপের উপর গড়ে ওঠা রাজ্যগুলোকে শীঘ্রই ইউরোপের বিভিন্ন ঔপনিবেশিক শক্তি, বিশেষ করে ব্রিটিশদের আধিপত্য প্রতিষ্ঠিত হয় এবং অধিকাংশ রাজ্যই পরবর্তীকালে ব্রিটিশদের অধিকারে চলে যায়। প্রশ্ন 2. দস্তকের অপব্যবহারকে সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের বিরোধের কারণ কী ছিল? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অতিরিক্ত বাণিজ্যিক সুযোগ সুবিধা লাভের জন্য জন সুরম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধি দলকে দিল্লির মোগল সম্রাট ফারুক শিয়ারের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে পাঠায়। তার ফলস্বরূপ দিল্লি মোগল সম্রাট ফারুক শিয়ার 1717 খ্রিস্টাব্দে। পৃষ্ঠা 84। ভারতে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অনুকূলে এক ফরম্যান বা ঘোষণা জারি করেন। এই ঘোষণা অনুসারে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্য ও অন্যান্য কিছু অধিকার লাভ করে। এই ঘোষণা ফারুক শিয়ারের ফরমান বা দস্তক নামে পরিচিত। দিল্লির সম্রাটের কাছ থেকে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার পেয়েছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। কোম্পানির কর্মচারীদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দস্তকের অধিকার প্রযোজ্য ছিল না, কিন্তু তারা তাদের ব্যক্তিগত ব্যবসায় এই অধিকার ব্যাপকভাবে ব্যবহার করতে থাকে। ফলে নবাবের রাজস্ব আদায় অনেকাংশে কমে যায়। এই ঘটনা দস্তকের অপব্যবহার নামে পরিচিত। সিরাজউদ্দৌলার সঙ্গে ইংরেজদের মধ্যে পলাশির যুদ্ধের কারণ: বাংলার নবাব আলীবর্দী খান মৃত্যুর পর তার কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে বাংলার সিংহাসনে বসেন। সিংহাসনে বসার পর শীঘ্রই তার সঙ্গে কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষের বিরোধ শুরু হয়। এই বিরোধের পরিণতিতে 1757 খ্রিস্টাব্দে 23শে জুন উভয় পক্ষের মধ্যে পলাশির যুদ্ধ সংঘটিত হয়। পলাশির যুদ্ধের বিভিন্ন কারণ ছিল, যেমন 1. আনুগত্য প্রদর্শনে দেরি। সিরাজউদ্দৌলা বাংলার নবাবী সিংহাসনে বসার পর প্রথা অনুযায়ী আনুগত্য জানিয়ে ফরাসি, ওলন্দাজ প্রভৃতি বণিক জাতিগুলো এবং বাংলার জমিদাররা সিরাজকে উপঢৌকন পাঠিয়ে সম্মান প্রদর্শন করেন, কিন্তু ইংরেজরা ইচ্ছাকৃতভাবে উপঢৌকন পাঠাতে দেরি করে। এতে সিরাজ অপমানিত বোধ করেন এবং সন্দেহ করেন যে ইংরেজরা তার বিরুদ্ধে চক্রান্তকারীদের সঙ্গে ষড়যন্ত্র লিপ্ত থাকতে পারে। 2. ষড়যন্ত্র। সিরাজ বাংলার নবাবের সিংহাসনে বসার সময় তার সিংহাসন লাভে বিরোধিতা করে ঘসেটি বেগম, শৌকত জং এবং কয়েকজন রাজকর্মচারী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সিরাজের কাছে খবর আসে যে ষড়যন্ত্র কলকাতা ইংরেজ কর্তৃপক্ষে যুক্ত আছে এবং তাকে সরিয়ে ইংরেজরা নিজেদের কোনো ব্যক্তিকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করছে। 3. কৃষ্ণদাসকে আশ্রয় দেন।
ঘসেটি বেগমের প্রিয়পাত্র ঢাকার দেওয়ান রাজবল্লভ আর্থিক তছরূপের দায় অভিযুক্ত ছিলেন। এই জন্য সিরাজ রাজস্বের সঠিক হিসাব ও নবাবের প্রাপ্য অর্থ পরিশোধ করার নির্দেশ দিয়ে তাকে মুর্শিদাবাদে হাজির হতে বলেন। কিন্তু রাজবল্লভ নবাবকে রাজস্বের হিসাব ও প্রাপ্য অর্থ না দিয়ে পুত্র কৃষ্ণবল্লভ বা কৃষ্ণদাসকে ধনরত্ন ও আত্মীয় স্বজন সহ কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষের আশ্রয়ে পাঠিয়ে দেন। কৃষ্ণদাস ফেরত পাঠানোর জন্য সিরাজ ইংরেজদের নির্দেশ দিলে ইংরেজরা জানায় যে কৃষ্ণদাসকে আশ্রয় দেওয়ার অধিকার ইংরেজদের আছে। এই ঘটনায় সিরাজ প্রচণ্ড ক্ষুব্ধ হন। 4 দুর্গ নির্মাণ। ইংরেজ ও ফরাসি উভয় শক্তি দাক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজউদ্দৌলা উভয় পক্ষকে দুর্গ নির্মাণ বন্ধে নির্দেশ দিলে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ রাখে, কিন্তু ইংরেজরা নবাবের নির্দেশ উপেক্ষা করে কলকাতায় দুর্গ নির্মাণের কাজ অব্যাহত রাখে। এই ঘটনায় নবাব ইংরেজদের উপর অত্যন্ত ক্ষুব্ধ হয়ে দুর্গ নির্মাণের সামরিক হস্তক্ষেপ করেন। 5 দস্তকের অপব্যবহার। ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1717 খ্রিস্টাব্দে মোগল সম্রাট ফারুক শিয়রের কাছ থেকে দস্তক অর্থাৎ বাংলায় বিনা শুল্কে বাণিজ্য করার যে অধিকার পান তা কোম্পানি কর্মচারীরা নিজেদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করতে থাকে। নবাব ইংরেজদের ব্যক্তিগত বাণিজ্যের ক্ষেত্রে দস্তক ব্যাপারে বিরোধিতা করে তাদের কাছে শুল্ক দাবি করলেও ইংরেজরা তাতে মোটেও কর্ণপাত করেনি। 6 নারায়ণ দাসকে অপমান। কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করা, ইংরেজদের ব্যক্তিগত বাণিজ্য ক্ষেত্রে শুল্ক প্রদান, কৃষ্ণবল্লভকে নবাবের হাতে ফেরত দেওয়া প্রভৃতি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে সিরাজ তার দূত নারায়ণ দাসকে কলকাতায় ইংরেজ কর্তৃপক্ষের কাছে পাঠান। কিন্তু ইংরেজরা নারায়ণ দাসকে গুপ্তচর ঘোষণা করে এবং অপমান করে কলকাতা থেকে বহিষ্কার করে। এতে নবাব প্রচণ্ড অপমানিত হয়। উপসংহার। সিরাজউদ্দৌলা বিভিন্ন ঘটনায় ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়ে ইংরেজদের কাশিমবাজার, কুঠি এবং ফোর্ট উইলিয়াম দুর্গসহ কলকাতা দখল করেন। কলকাতা অধিকাংশ ইংরেজ পালিয়ে গিয়ে দক্ষিণের ফলতায় আশ্রয় নেন। কলকাতা দখলের পর সিরাজ কলকাতার নতুন নাম রাখেন আলীনগর। তিনি মানিকচাঁদকে কলকাতা শাসনকর্তা নিযুক্ত করে মুর্শিদাবাদে ফিরে আসেন। প্রশ্ন 3, সিরাজউদ্দৌলা কলকাতা অভিযান থেকে পলাশী যুদ্ধ পর্যন্ত ঘটনার বিবরণ দাও। পলাশী যুদ্ধের ফলাফল বা গুরুত্ব কী ছিল? সিরাজউদ্দৌলা অভিযান ও পলাশীর যুদ্ধ। সিরাজউদ্দৌলা বাংলার নবাবের সিংহাসনে বসার 1756 খ্রিস্টাব্দের পর অতি দ্রুত ইংরেজদের সঙ্গে তার সম্পর্কে অবনতি ঘটে। বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে ইংরেজদের উপর ক্ষুব্ধ হয়ে সিরাজ কলকাতা আক্রমণ করলে ঘটনার গতি দ্রুত পলাশীর যুদ্ধের দিকে এগিয়ে যায়। এই ঘটনার অগ্রগতি সম্পর্কে এখানে আলোচনা করা হলো। 1. কলকাতা আক্রমণ। নবাবের প্রতি আনুগত্য প্রদর্শনে দেরি, ষড়যন্ত্র, দুর্গনির্মাণ, দস্তকের অপব্যবহার প্রভৃতি কারণে ইংরেজদের প্রতি ক্ষুব্ধ হয়ে সিরাজ কলকাতা আক্রমণ করেন। পৃষ্ঠা 85। সিরাজউদ্দৌলা ইংরেজদের কাশিমবাজার, কুঠি দখল 4 জুন 1756 করে কলকাতা অভিযানে অগ্রসর হন। তিনি 20 জুন 1756-তে ফোর্ট উইলিয়াম দুর্গসহ কলকাতা দখল করেন। কলকাতা অধিকাংশ ইংরেজ পালিয়ে ফলতে আশ্রয় নেয়। নবাব তার অনুগত মানিকচাঁদকে কলকাতার দায়িত্ব দিয়ে মুর্শিদাবাদে ফিরে আসেন। 2. অন্ধকূপ হত্যা। হলওয়েল নামক জনৈক ইংরেজ কর্মচারী লিখেছেন যে সিরাজের নির্দেশে 18 ফুট লম্বা 14 ফুট 10 ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে কলকাতায় বন্দী 146 জন ইংরেজ সৈনিককে আটকে রাখার ফলে 123 জন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়। অবশ্য এই ঘটনার সত্যতা সম্পর্কে অনেকে সন্দেহ পোষণ করেছেন। অ্যানি বেসেন্ট বলেছেন যে জ্যামিতি প্রমাণ করছে যে পাটিগণিতের অঙ্কটি ভুল। 3. আলীনগরের সন্ধি। কলকাতা ইংরেজদের পতনের খবর মাদ্রাজে পৌঁছালে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসনের নেতৃত্বে একটি নৌবহর আসে। তারা শীঘ্রই মানিকচাঁদকে উৎকোচ দিয়ে বশীভূত করে কলকাতা পুনর্দখল করেন 2রা জানুয়ারি 1757। এরপর সিরাজ পুনরায় কলকাতা অভিযান করেন, কিন্তু হঠাৎ সংকটের সম্মুখীন হয়ে এবং তার দরবারে কারো কারো ষড়যন্ত্র আন্দাজ করে সিরাজ ইংরেজদের সঙ্গে আলীনগরে অপমানজনক সন্ধি স্বাক্ষরে বাধ্য হন। 9 ফেব্রুয়ারি 1757। সন্ধির শর্তানুসারে ইংরেজরা বিনা শুল্কে বাণিজ্য, কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামাঙ্কিত মুদ্রা প্রচলনের অধিকার পায়। 4. পলাশীর যুদ্ধ। রবার্ট ক্লাইভ উপলব্ধি করেন যে বাংলায় ইংরেজদের নিরঙ্কুশ একাধিপত্য প্রতিষ্ঠার জন্য নিজেদের হাতের পুতুল কোনো শাসককে মুর্শিদাবাদের সিংহাসনে বসানো দরকার। সেই উদ্দেশ্যে ইংরেজ সেনাপতি ক্লাইভ মুর্শিদাবাদে বিশিষ্ট ব্যক্তি মীর জাফর, রায়দুল্লভ, জগৎ শেঠ, রাজবল্লভ, ইয়ার লতিফ, উমিচাঁদ প্রমুখের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। এরপর সিরাজের বিরুদ্ধে ক্লাইভ আলীনগরের সন্ধিভঙ্গের অজুহাত এনে মুর্শিদাবাদ আক্রমণ করেন। আক্রমণ প্রতিরোধ করতে সিরাজের বাহিনীও এগিয়ে চলে। 1757 23 জুন পলাশী প্রান্তরে উভয় বাহিনীর মধ্যে যুদ্ধ হয়। 5. সিরাজের পরাজয়। ইংরেজদের পক্ষে 800 ইউরোপীয় ও 2200 দেশীয় সেনা এবং নবাবের পক্ষে 50,000 পদাতিক
18,000 অশ্বারোহী এটি গোলন্দাজ বাহিনী ছিল, কিন্তু তার সত্ত্বেও প্রধান সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতায় ক্ষুব্ধ ইংরেজ বাহিনীর কাছে নবাবের সুবিশাল এবং শক্তিশালী বাহিনী পরাজিত হয়। ডক্টর রমেশচন্দ্র মজুমদার লিখেছেন যে ইংরাজি অস্ত্রের সহজাত উৎকর্ষ অপেক্ষা বিশ্বাসঘাতকতায় পলাশীর যুদ্ধের ফলাফল নির্ধারণ করেছিল। পরাজিত সিরাজ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গেলেও পথে ধরা পড়ে তিনি মুর্শিদাবাদে আনীত হন এবং মীর জাফরের পুত্র মিরনের আদেশে নিহত হন। 2রা জুলাই 1757। পলাশীর যুদ্ধে ফলাফল বা গুরুত্ব। পলাশীর যুদ্ধে সিরাজের পরাজয়ের ফলে বাংলা স্বাধীনতা সূর্য প্রায় 200 বছর পর জন্য অস্তমিত হয়। এই যুদ্ধের ফলাফল বা গুরুত্ব ছিল সুদূর প্রসারী। ঐতিহাসিক ম্যালসন বলেছেন যে পলাশীর যুদ্ধের মতো আর কোনো যুদ্ধের ফলাফল এত প্রত্যক্ষ, এত ব্যাপক ও এত স্থায়ী হয়নি। পলাশীর যুদ্ধের ফলাফল ও গুরুত্বগুলো হলো: 1. কোম্পানির সার্বভৌমত্ব। কোম্পানির সার্বভৌমত্ব। পলাশীর যুদ্ধে জয়লাভ করে ইংরেজ কোম্পানি ভারতে নিজেদের সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। এই যুদ্ধের পর থেকে বাংলার সম্পদ ব্যবহার করে ইংরেজরা ভারতের অন্যান্য অঞ্চলে ব্রিটিশ শাসনের প্রসার ঘটে। 2. রাজনীতিতে কোম্পানি প্রাধান্য। পলাশীর যুদ্ধে জয়লাভের পরে ভারতীয় রাজনীতিতে ইংরেজ কোম্পানি প্রাধান্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়। তারাই বাংলার রাজনীতি তথা মসনদের প্রকৃত নিয়ন্ত্রকে পরিণত হয়। নবাব কোম্পানির হাতের পুতুলে পরিণত হন। ঐতিহাসিক পার্সিভাল স্পেয়ারের মতে নবাবের সঙ্গে কোম্পানির সম্পর্ক ছিল ছায়া ও কায়ার। 3. জটিলতা বৃদ্ধি। পলাশীর যুদ্ধে বাংলার নবাব পরাজয়ের ফলে বাংলার রাজনৈতিক এবং প্রশাসনিক ক্ষেত্রে এক ভয়াবহ শূন্যতা ও জটিলতা সৃষ্টি হয়। কোম্পানি তাদের হাতে পুতুল হিসেবে একের পর এক নবাবকে সিংহাসনে বসিয়ে বাংলা আর্থিক এবং বাণিজ্যিক সুবিধা আদায় করার চেষ্টা করে, ফলে শাসন ক্ষেত্রে জটিলতা বৃদ্ধি পায়। 4. বাণিজ্যে একচেটিয়া প্রাধান্য। পলাশীর যুদ্ধে জিতে ইংরেজ কোম্পানি বাংলার দস্তক বা বিনা শুল্কে বাণিজ্যে অধিকারের সফল প্রয়োগ ঘটায়, ফলে বাংলার ব্যবসা বাণিজ্যে কোম্পানি একচেটিয়া প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। দেশীয় ব্যবসা বাণিজ্য ক্রমে ধ্বংসের পথে এগিয়ে যায়। 5. বাংলার পরাধীনতা। পলাশীর যুদ্ধে ইংরেজদের কাছে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পরে বাংলার স্বাধীনতা সূর্য প্রায় 200 বছরের জন্য অস্তমিত হয়। ইংরেজরা নিজেদের হাতে পুতুল হিসেবে মীর জাফরকে সিংহাসনে বসিয়ে নিজেরা সিংহাসনের পশ্চাতের শক্তি পরিণত হয়। 6. নতুন যুগের সূচনা। পলাশী যুদ্ধের পর থেকে বাংলা তথা ভারতে ইংরেজ শাসনের ক্রমাগত প্রসার ঘটার সঙ্গে সঙ্গে এদেশে পাশ্চাত্য শিক্ষা ও ভাবধারার প্রসার ঘটতে থাকে। পৃষ্ঠা 86। সাম্রাজ্যবাদী ব্রিটিশ শাসকরা ভারতের আইনের শাসনের ধারণা প্রবর্তন করে। এর ফলে ভারতীয় সমাজ ও সভ্যতায় নবজাগরণ ঘটে এবং ভারতীয় সভ্যতা মধ্যযুগ অতিক্রম করে আধুনিক যুগে প্রবেশ করে। ঐতিহাসিক যদুনাথ সরকার মনে করেন যে 1757 খ্রিস্টাব্দ 23শে জুন থেকে ভারতে মধ্যযুগে অবসান ঘটে এবং আধুনিক যুগের সূচনা হয়।